প্রথম দফা ভোটের বাকি দিন দশেক। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। কাকে ভোট দেবেন, কেন ভোট দেবেন? বাংলায় ভোট কি কানার মধ্যে ঝাপসা খোঁজার গল্প? তথ্যে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা কাকে ভোট দেবেন, কেন ভোট দেবেন, তুল্যমূল্য বিচারের প্রেক্ষিত কি হবে তা নিয়ে। তবে প্রথমেই বলে রাখি যে এবার এসআইআর এই নির্বাচনের অনেক হিসেব নিকেশ বদলে দিতে চলেছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক অনেক হিসেব করছেন এবং সেই কারণেই কোন হিসেবের দিকে না গিয়ে কেন ভোট দেব বরং সেটা নিয়ে আলোচনাটা সহজ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং সেই কারণেই প্রথমেই বলে রাখছি যে এসআইআর অনেক হিসেব নিকেশ বদলে দিতে চলেছে। কিন্তু মানুষ যখন কোনো ভোট দেয় সেই ভোটটা কিসের ভিত্তিতে দেয় সেটার যে হিসেব, সেটা রাজনৈতিক বিশ্লেষকরা, সেফোলজিস্টরা তারা যেটা দেখছেন সেটা খুব সহজ অঙ্ক। এক হচ্ছে ইতিবাচক ভোট। কি ইতিবাচক ভোট? যে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে বিশ্বাস করছি, তাদের উপর আস্থা রয়েছে যে এই রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে বা যদি ক্ষমতায় থেকে যায় তাহলে ব্যক্তিগতভাবে আমি এবং আমার পরিবারের উন্নতি হবে, ভালো হবে, এবং সেই কারণেই তাদেরকে আমি ভোট দেব। এটা হচ্ছে ইতিবাচক ভোট। দ্বিতীয়ত বিরুদ্ধ ভোট। যেমন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে তাদের কার্যকলাপের জন্য পছন্দ করছি না, অনাস্থা তৈরি হয়েছে, এই রাজনৈতিক দল যদি ক্ষমতায় থেকে যায় বা ক্ষমতায় আসে তাহলে আমি মনে করি না আমার কোনো উন্নতি হবে এবং সেই কারণেই আমি একে ভোট দেব না। এটা হচ্ছে বিরুদ্ধ ভোট। আরেকটা হচ্ছে গিয়ে নেতিবাচক ভোট। এটা সচরাচর প্রতিষ্ঠান বিরোধিতার ফসল। এক্ষেত্রে চরম অনাস্থা তৈরি হয় এবং সেই চরম অনাস্থার প্রেক্ষিতে যে ভাবনাটা তৈরি হয় ভোটারের মনে, যে কেউ আসুক কিন্তু যে শাসনের ক্ষমতায় যে রাজনৈতিক দল আছে তারা চলে যাক, তারা বিদেয় হোক। এই যে কেউ আসুক, বর্তমানে যারা আছে তারা বিদেয় হোক, এটাই প্রতিষ্ঠান বিরোধিতার ফসল এবং এটাই চরম অনাস্থা বা নেতিবাচক ভোট বলে পরিচিত। এই তিনটে বিষয়। কিন্তু বর্তমানে যে আমাদের রাজ্যে যে শাসক দল এবং প্রধান বিরোধী দল রয়েছে তাদের মধ্যে যদি আমরা একটা তুল্যমূল্য বিচার করতে যাই তাহলে একটা চটুল বাংলা প্রবাদ মনে পড়ছে। হয়তো সেটা সুখশ্রাব্য নয়, সেটা হয়তো পরিশীলিত নয়, কিন্তু এই পরিস্থিতিটা বোঝানোর জন্য হয়তো খানিকটা হলেও সহজবোধ্য। বাংলা প্রবাদটা হলো কানার মধ্যে ঝাপসা খোঁজা। বিশদে ব্যাখ্যা করছি, আপনারা অনেকেই শুনেছেন হয়তো এই প্রবাদ। আর এই শাসক দল এবং প্রধান বিরোধী দলের কথা বললাম, বাকি দুই বিরোধী বাম এবং কংগ্রেসের কথা বললাম না, কারণ তারা এই মুহূর্তে বর্তমান নির্বাচনে তারা রাজনৈতিকভাবে এ রাজ্যে প্রাসঙ্গিক হওয়ার লড়াই করছে, কারণ তাদের একটাও আসন নেই। ভোট শতাংশের বিচারেও তারা যথেষ্ট পিছিয়ে রয়েছে প্রধান দুটি রাজনৈতিক দলের থেকে। ফলে এই মুহূর্তে বাংলার রাজনীতিতে তাদের যে লড়াই, সেই লড়াইটা হচ্ছে প্রাসঙ্গিক হয়ে ওঠার লড়াই। তারপরে তারা ক্ষমতা দখলের লড়াই করবে। ফলে সেই কারণে এই দুটো দল নিয়ে আলোচনা করছি না। প্রথম দুটি দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস শাসক দল এবং ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল। প্রথমেই আমরা আসবো শাসক দলের দিক থেকে। 2011 থেকে 15 বছর হয়ে গেল এ রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায়। অন্যদিকে 2014 থেকে 2026 এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। রবি ঠাকুর বলেছিলেন যে কি পাইনি তারই হিসেব মেলাতে মনোমোর নহে রাজি। কিন্তু আমরা যেটা হয়ে গেছে, আমরা তো এক্ষেত্রে রিসিভিং এন্ডে রয়েছি এবং আমরা অনেকটা কাস্টমারের মতো। আমরা হোটেলে যাই, গিয়ে দেখি যে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, বিছানা বালিশ খাওয়া দাওয়া সেগুলো ঠিকঠাক কিনা, তার ভিত্তিতে আমরা পেমেন্ট করি। তো আমরা এই যে একজনের কাছে 15 বছর ধরে একজন আমাদের সার্ভিস দিচ্ছে, যাকে আমরা ভোট দিয়ে পাঠিয়েছিলাম আমাদের সার্ভিস দেওয়ার জন্য, আরেকজনকেও আমরা কেন্দ্রীয় সরকারে পাঠিয়েছি, তারা 12 বছর ধরে সার্ভিস দিচ্ছে। এই দুটো সার্ভিসের একটা তুল্যমূল্য বিচার করা হোক। কারণ আমরা দেখেছি যে অর্ধেক গ্লাস যদি জল থাকে তাহলে সেক্ষেত্রে অধিকাংশ মানুষই বলেন যে অর্ধেক গ্লাস ফাঁকা। ফলে ফাঁকা আর ভর্তির হিসেবটা একটুখানি দেখে নেওয়া যাক। যদি আমরা শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে তাকাই, আমাদের এ রাজ্যের নির্বাচনে এবারের যদি প্রথম কয়েকটা
ইস্যু বেছে নেওয়া যায়, তাহলে একদম প্রথমে আমার বিচারে আসবে ধর্ম। আমাদের রাজ্যে হিন্দু মুসলিম ভোটের এই বিভাজন এর আগে কোনো নির্বাচনে হয়েছে বলে মনে পড়ছে না। এর আগে আমাদের রাজ্যে ঈদ, মহরম এবং তার পাশাপাশি দুর্গাপুজোর বিসর্জনও হয়েছে, কিন্তু সেটা নিয়ে সমস্যা হয়েছে বলে ছোটবেলায় অন্তত খবরের কাগজে পড়িনি। সাচার কমিটির রিপোর্টে দেখেছিলাম যে সংখ্যালঘু শ্রেণীর মধ্যে একটা তাদের যে দুর্দশার চিত্রটা সাচার কমিটির রিপোর্টে ফুটে উঠেছিল, কিন্তু তারা তাদের ধর্মাচরণ পালন করতে পারছেন না, সেই রকম কোন রিপোর্ট সেই সময় আসেনি বলেই আমার জানা। কিন্তু বর্তমানে দুটি যে রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যে একটির বিরুদ্ধে রয়েছে সংখ্যালঘু তোষণের অভিযোগ, আর একটির বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিষয়। ফলে এই দুটি বর্তমানে ধর্মই এই মুহূর্তে বাংলার রাজনীতির অন্যতম প্রধান উপাদান, সেই সন্দেহ নেই। দ্বিতীয়, দুর্নীতি। 2011 পরবর্তী সময়ে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, টেট, আরো বিবিধ পরীক্ষা, তার মধ্যে শিক্ষক নিয়োগের এই দুর্নীতি, 26,000 চাকরি বাতিল। বাম আমলেও পরীক্ষা নিয়ে বেশ কিছু চিরকুটে চাকরি টাকরির অভিযোগ আমরা পাই, কিন্তু এই পরিমাণ দুর্নীতির অভিযোগ তৃণমূল কংগ্রেস সেই সময় করেনি। বাম আমলে চিরকুটে চাকরি হয়েছে বলে অভিযোগ হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং সেই চিরকুটে চাকরি যে একেবারে মিথ্যে এমনটা নয়, কারণ আমরা সমাজ মাধ্যমে দেখেছি অনেকের বাম নেতার পরিবারের একাধিক ব্যক্তির তারা সরকারি চাকরি করছেন। ফলে সেক্ষেত্রে একটা স্বজন পোষণ হয়তো হয়েছিল, কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসকে 1998 থেকে তৃণমূল কংগ্রেসে রয়েছে, এবং তারা সেই সময় আমরা দেখেছি যে অন্যান্য অনেক বিষয় নিয়ে আন্দোলন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বা তার আগে কংগ্রেসে থাকাকালীন সময়ও তিনি আন্দোলন করেছেন। কিন্তু এই যখন শিক্ষাক্ষেত্রে অনিলায়ন শব্দবন্ধ যথেষ্ট পরিচিত, তখনও এই শিক্ষাক্ষেত্রে আন্দোলন আমরা করতে দেখিনি বিরোধী রাজনৈতিক দলগুলিকে। ফলে সেই সময় দুর্নীতিটা হয়েছিল কিনা সেই সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা নেই। আর এরপরে মুখ্যমন্ত্রী এই ধরনের অভিযোগ করলেও তিনি কাউকে শাস্তি দেননি, এটা আমরা দেখেছি, বা গ্রেপ্তার করে দোষী সাব্যস্ত করতে পেরেছেন এটা দেননি। হয় তিনি তাহলে অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, বা দুর্নীতিটা হয়নি এমনটাই মনে হয়। এছাড়া সারদা, নারদ, রেশন, কয়লা, গুরু অনেক কিছুই অভিযুক্ত রয়েছেন তৃণমূল কংগ্রেস, অর্থাৎ শাসক দলের বিরুদ্ধে। দলীয়ভাবে তাদের কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি। পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, তাকে দল বহিষ্কার করেছিল, কিন্তু তিনি জামিনে মুক্ত হতেই বিধানসভা স্ট্যান্ডিং কমিটির গুরু দায়িত্ব দেওয়া হয়েছে তার কাঁধে। তৃতীয় বিষয়, দলতন্ত্র ও আইন শৃঙ্খলা। ম্যাঙ্গো থেকে সোনা পাপ্পু, অনুব্রত মণ্ডল থেকে উদয়ন গুহ, এরা সকলেই বিভিন্ন সময় যেমন অপরাধ করেছেন, একই রকম ভাবে পুলিশকে হুমকি দিয়েছেন, গালাগাল করেছেন, কিন্তু দলের যেহেতু এরা গুরুত্বপূর্ণ সদস্য, সেই কারণে তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি। অর্জুন সিং থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়, তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও যেহেতু তারা দলে, তাদেরকে পুলিশ খুঁজেই পায় না। জেলায় টেন্ডারে কারসাজি, এবং সেই টেন্ডারে কারসাজিতে পকেট খুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের, তাদের বাড়ি একতলা বাড়ি থেকে প্রাসাদে পরিণত হয়েছে, কিন্তু পদক্ষেপ হয়নি। আমপানে ত্রাণ দুর্নীতি হয়েছে, কিন্তু মুচলেকা দিয়েই রেহাই পেয়ে গিয়েছেন তৃণমূল নেতৃত্ব, স্থানীয় গ্রামীণ তৃণমূল নেতৃত্ব। 100 দিনের কাজ, এটা নিয়ে তো আমরা দেখেছি আদালত পর্যন্ত মামলা গেছে। বাম জমানায় কাজটাই হতো না। তৎকালীন যোজনা কমিশনের পক্ষ থেকে যে টাকা দেওয়া হতো, যে টাকা বরাদ্দ করা হতো, সেই টাকা বহুবার ফেরত গিয়েছে। তৃণমূল জমানায় কেন্দ্রের বরাদ্দ টাকায় কাজ হয়েছে, কিন্তু এমনই কাজ হয়েছে সেটা নিয়ে কেন্দ্রের অভিযোগ যে তৃণমূল কংগ্রেস নেতাদের পকেটে টাকা ঢুকে গিয়েছে, এবং তাতে আদতে প্রান্তিক মানুষের কোনো লাভ হয়নি। কিন্তু এই বিষয়ে তৃণমূল কংগ্রেস তার পাল্টা অভিযোগ করেছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না। কিন্তু এর প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস সরকার আদালতে মামলা করেনি। সেই মামলাটা করেছিল যেটার ভিত্তিতে তৃণমূল কংগ্রেস সরকার এখন বলে যে আদালত অবমাননা করছে বিজেপি সরকার, কেন্দ্রের সরকার আদালত নির্দেশ দেওয়ার পরেও টাকা দিচ্ছে না। এই মামলাটা করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি। এই মামলাটা কিন্তু তৃণমূল কংগ্রেস দল বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জায়গা থেকে এই মামলা করা হয়নি। ফলে সেক্ষেত্রে কতটা সদিচ্ছা আছে তা নিয়ে প্রশ্ন ওঠে। শিক্ষা, বাম জমানায় স্কুলে ইংরেজি বন্ধ হয়েছিল, অফিসে কম্পিউটার বন্ধ হয়েছিল, তাতে একটা প্রজন্ম যে পিছিয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই, বিতর্ক থাকতেই পারে আমার অভিমতের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের জমানায় শুধু
সরকারি প্রাথমিক স্কুল বন্ধ হয়েছে 7,018টি। বর্তমানে যাদবপুর প্রেসিডেন্সির মতো শিক্ষা প্রতিষ্ঠানের আসন ফাঁকা থাকে, তার কারণ ভর্তির তারিখের জটিলতার আতঙ্কে পড়ুয়ারা বিভিন্ন বেসরকারি কলেজে ভর্তি হয়ে যায় বেশি টাকা দিয়ে। নিয়োগ না হওয়ায় শিক্ষক ছাত্র অনুপাত সেটা তলানিতে পৌঁছেছে। অনেক বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, অবশ্যই তৈরি হয়েছে, কিন্তু তার পরিকাঠামো নিয়ে প্রশ্ন রয়েছে। স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে বহু মানুষ উপকৃত। বাম জমানায় এমন প্রকল্প হয়নি। বিজেপির আয়ুষ্মান ভারতে একাধিক শর্ত তার জনপ্রিয়তা কমিয়েছে। একাধিক সরকারি হাসপাতালে ন্যায্য মূল্যে ওষুধ, সেটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দল হিসেবে একটা বড় বিজ্ঞাপন। তবে গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন রয়েছে। জাল ওষুধ, স্যালাইনের অভিযোগ রয়েছে। রেফার রোগ বাড়ার কথা স্বয়ং বলেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি নার্সিংহোম বা সেই সমস্ত স্বাস্থ্য ক্ষেত্রের যে বাড়বাড়ন্ত, তাতে সেটা রোধে কোনো পদক্ষেপ করা হয়নি। কর্মসংস্থান, শুধুমাত্র দুর্নীতির কারণেই 26,000 শিক্ষকের চাকরি বাতিল। সরকারি চাকরিতে শূন্য পদে নিয়োগ হয়নি, এটা এবারের নির্বাচনে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোর তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ। পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা 22 লাখ এবং যুব ভাতা দেওয়া হচ্ছে। এর আদতে তৃণমূল কংগ্রেস যে বারংবার দাবি করছে যে তাদের জমানায় বেকারত্বের সংখ্যাটা অনেকটা কমে গিয়েছে, এটা নিয়ে একটা প্রশ্ন তুলে দিচ্ছে এই সমস্ত তথ্য। আমরা দুর্গাপুজোর উদ্বোধন করতে দেখেছি মুখ্যমন্ত্রীকে, কিন্তু কতগুলি কারখানার উদ্বোধন তিনি করেছেন তা নিয়ে প্রশ্ন রয়েছে এখনো পর্যন্ত। ভাতা, লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথী, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে এই ভাতার যে উপযোগিতা আছে সেটাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। সেটা অর্থনীতিবিদরা যেমন বলছেন, সমাজের প্রান্তিক মানুষ বলছেন, বিরোধী রাজনৈতিক দলগুলো স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে ভাতার উপযোগিতা আছে। তবে সকলকে যদি ভাতা দিতে হয় সেক্ষেত্রে কিন্তু খানিকটা হলেও অপব্যয় হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমার ক্ষমতা আছে, আমি আজকে আমার পরিবারের মহিলা সদস্যরা তারা হয়তো চাকরি করেন, ফলে তাদের লক্ষ্মীর ভান্ডার না হলেও হয়, কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো লাইন রাখা হয়নি। ফলে কি হচ্ছে, আমার পরিচিত এমন বহু মানুষ রয়েছেন যাদের হয়তো এই টাকাটা নেওয়ার প্রয়োজন নেই আর্থিকভাবে, কিন্তু সরকার দিচ্ছে, ফলে সেই টাকাটা নেওয়ার জন্য, সরকার সকলের জন্য দিচ্ছে, ফলে সেই টাকাটা নেওয়ার জন্য আমি যোগ্য, ফলে আমি সেই টাকাটা নেব না কেন, আমি কেনই বা নিজেকে বঞ্চিত করব, এই যুক্তি থেকেই তারা নিচ্ছেন। হয়তো যুক্তিটা ভুল নয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে একটা শর্ত দেওয়া যেতে পারতো। দ্বিতীয়ত, ক্লাবকে জনগণের অর্থ দিয়ে ক্লাবকে গড়ে তোলা, ক্লাবের একতলা বাড়ি থেকে দোতলা বাড়ি হওয়া এবং সেখানে ক্লাবগুলোর পক্ষ থেকে তারা বিয়ে বাড়ি ভাড়া দিয়ে তারা একটা আলাদা করে ইনকাম করছে, বা কিছু ক্ষেত্রে বহু ক্লাবের মাথাদের পকেটে কিছু টাকা ঢুকে যাচ্ছে, এইটা কতটা সমীচীন জনগণের অর্থে তা নিয়ে প্রশ্ন রয়েছে, বিতর্ক রয়েছে। এবার আসি, এতক্ষণ যে ইস্যুগুলো ছিল এর পাশাপাশি আবেগের জায়গাও কিছু রয়েছে, যে প্রশ্নগুলো তৃণমূলের অভ্যন্তরে উঠে। 21শে জুলাই 1993 সালের ঘটনা। মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসে বলেছিলেন এর তদন্ত হবে। তারপরে অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের অধীনে 21শে জুলাই কমিশন গঠন করা হয়েছিল। তার রিপোর্ট কি পেশ হয়েছে, কারা শাস্তি পেল, কে আদৌ দোষী সাব্যস্ত হলো, কিছুই আজ অব্দি জানি না। এবং তার পাশাপাশি 5ই ফেব্রুয়ারি 2008 সালে কোচবিহারে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ফরওয়ার্ড ব্লক কর্মীদের। মুখ্যমন্ত্রী সেই বিষয়ে শিল কমিশন গঠন করেছিলেন এবং আজ অব্দি একই রকম ভাবে এটারও কোনো রিপোর্ট সামনে আসেনি। বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসেনি কখনো, ফলে তাদের সেই ইতিহাস ঘেটে তাদের সেখানে তুল্যমূল্য বিচার করার জায়গা নেই। আমাদের বিচার করার কি জায়গা, মাপকাঠিটা কি? কেন্দ্রীয় সরকারে বিজেপির ক্ষমতাসীন নেতৃত্বের বক্তব্য এবং তাদের পদক্ষেপ, একই রকম ভাবে বিজেপি শাসিত রাজ্যে বিজেপি কিভাবে সেখানকার সরকার পরিচালনা করে। ফলে সেক্ষেত্রে যদি আমরা দেখি যে দুর্নীতিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনতা পার্টি সে অর্থে কোনো ফারাক নেই। তৃণমূল কংগ্রেসের মতো বিজেপিতে যোগ দিলেই সেটাও ওয়াশিং মেশিন হয়ে যায়। এবং সর্বশেষ নিদর্শন মুকুল রায়, শুভেন্দু অধিকারী, তাপস রায়, যার বাড়িতে ইডি গিয়েছিল,
এই সমস্ত অভিযোগ আমরা দেখেছি। অর্জুন সিং এর বিরুদ্ধেও 120টা অভিযোগ রয়েছে এই রাজ্য সরকারের, তাকে নিতে দেরি করা হয়নি। এছাড়া দেবেন্দ্র ফডনবিসের মুখে চাক্কি পিসিং এবং অজিত পাওয়ারকে বলার পর সেই অজিত পাওয়ার দেবেন্দ্র ফডনবিসের মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রক তাকে দেওয়া হয়েছিল, এই গল্প আমরা সবাই জানি। কর্মসংস্থান, বছরে কোটি টাকার চাকরির বদলে চা পাকোড়ার পরামর্শ আমরা পেয়েছি বিজেপি নেতৃত্বের কাছ থেকে। 15 লক্ষ টাকা অন্তত আমার অ্যাকাউন্টে নাম্বার 15 লক্ষ টাকা দেবে বলে এখন অব্দি কোনো ফোন আসেনি। আমার পাশাপাশি অনেকেই রয়েছেন, কারা পেয়েছেন আমি এখন অব্দি জানি না। উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য, যোগী আদিত্যনাথ সেখানকার মুখ্যমন্ত্রী, তিনি আইন লঙ্ঘন করলে বুলডোজার চালিয়ে দেন। এই বুলডোজার সংস্কৃতি নিয়ে স্বয়ং শীর্ষ আদালত, এলাহাবাদ হাইকোর্ট তারা কড়া মন্তব্য করেছেন এবং তারপরেও সেই বুলডোজার সংস্কৃতি চলছে। এনকাউন্টার করে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশে একাধিক ক্ষেত্রে এবং এটা মনে করিয়ে দেয় যে প্রশাসন এতটাই তাদের ক্ষমতা যে তারা বিচার বিভাগের উপর তারা কোনো রকম আস্থা রাখছে না, তারা প্রশাসনের ঔদ্ধত্য এতটাই বেশি। কেন্দ্রীয় সরকার শিক্ষা ক্ষেত্রে কি করেছে তা নিয়ে একটা আলাদা ভিডিও রয়েছে, আমি সেখানে দেখিয়েওছি। শিক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দের ক্ষেত্রে উন্নত রাষ্ট্রগুলো, যেখানে আমরা বলি যে আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছি, সেখানে বিশ্বের উন্নত রাষ্ট্র অন্তত 6% জিডিপির 6% তারা বরাদ্দ করেন, কিন্তু আমাদের দেশে কত শতাংশ বরাদ্দ হয়? 4 থেকে 4.5% কিন্তু বরাদ্দ হয় কিনা সন্দেহ। এবার বলা হচ্ছে বাড়ানো হবে, দেখা যাক। রাজনীতিতে ধর্মের সংস্কৃতি, রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল আমাদের রাজ্যে কবে হয়েছে আমার ছোটবেলায় মনে পড়ে না, কিন্তু এখন সম্প্রতি দেখছি। প্রধানমন্ত্রীর 6 গ্যারান্টির অন্যতম যে তিনি জনগণের প্রশ্নের জবাব দেবেন। পিএম কেয়ার ফান্ড নিয়ে কোনো জবাব পাওয়া যায়নি, প্রধানমন্ত্রী আজ অব্দি সাংবাদিক সম্মেলন করেননি। ডাবল ইঞ্জিন মণিপুরে 2023 সালের হিংসার পর 2025 সেপ্টেম্বরে তিনি যাওয়ার সময় পেয়েছিলেন। দুর্নীতিতে অভিযুক্ত এ রাজ্যের একজন নেতা মন্ত্রীকে দোষী সাব্যস্ত করতে পারেনি কেন্দ্রের তদন্তকারী সংস্থা। এটা ইডি সিবিআই এর দক্ষতার অভাব নাকি বাম কংগ্রেসের সেটিং তত্ত্ব আমরা জানি না, কিন্তু এটা ঘটনা। ফলে সব মিলিয়ে শুরুতেই যে কথাটা বলছিলাম আবার সেই কথায় ফিরে আসি যে এই ভোটে কাকে বাছবেন সেটা অনেকটা হচ্ছে গিয়ে যে অনেক দৃষ্টিহীনের মাঝে আপনি দাঁড়িয়ে রয়েছেন, তাদের মধ্যে থেকে একজনকে আপনাকে বেছে নিতে হবে। তো আপনি খুঁজবেন যে এতজন দৃষ্টিহীনের মধ্যে কে ঝাপসা দেখতে পান অন্তত, তাহলে তাকে দিয়ে আপনার কাজ হবে। ফলে এটা হচ্ছে ওই কানার মধ্যে ঝাপসা খোঁজার বিষয়। ফলে আপনার তো দু চোখ রয়েছে, আপনার কাছে তথ্য রয়েছে, আমার মতো বহু মানুষ আপনাকে তথ্য দিচ্ছেন, খবরের কাগজ, টেলিভিশন, ডিজিটাল দুনিয়ায় আপনি তথ্য পাচ্ছেন। ফলে সেই তথ্যের বিচার দিয়ে আপনি দেখুন যে এদের মধ্যে কোন রাজনৈতিক দলকে বেছে নেওয়া আপনার পক্ষে সমীচীন হবে। আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে, আমার বিশ্লেষণ যদি আপনাদের পছন্দ হয়, তাহলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন, আমি দেখতে পাচ্ছি, ভালো ভিউও হচ্ছে, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। আমি আবেদন করব আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ছড়িয়ে দিন আমার এই ভিডিও। আজকের মতো এ পর্যন্তই, নমস্কার।